কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেলো আর পড়ে গেল। উঠেই ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমি তো অবাক। ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারোস না? আমার কি দোষ? আপনিই তো ধাক্কা দিলেন, আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না। তো সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? কিছু বললাম না। মেয়েটা আরও কিছু কথা বলে চলে গেল। আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম। চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে। যাই হোক, আমার পরিচয় দেই। আমি জাহিদ। বাবা একজন বড় বিজনেসম্যান। তারপরও খ্যাত সেজে কলেজে আসার কারণ আছে, তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই, তবে অহংকারী বোঝাই যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজে র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাব, এমন সময় কেউ ডাক দিল। দেখি কয়েকটা ছেলে দেখে সিনিয়র মনে হয়। ওই ক্ষেত এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে কেউ আর ক্ষেত আছে? রাগ উঠলেও কিছু বললাম না। জি ভাইয়া বলুন। তুই কি এই কলেজে নতুন? জি ভাইয়া, আজকেই নতুন আসছি। এটা ওই মেয়েটাকে দিয়ে আয়। কেন? আমি পারবো না বলেই চলে আসতে লাগলাম। ছেলেটা এসেই আমার কলার ধরে ফেলল। মাথায় রক্ত উঠে গেল। তারপরও শান্ত গলায় বললাম, কলার ছাড়েন। ছাড়বো না, কি করবি? এখন কিছুই করব না, সময় হলেই দেখতে পাবেন। কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছে। আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। এই ছেলে, তুমি কে? এই ক্লাসে কি করো? স্যার, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে এসব কি পড়ে আসছো? দেখতে তো ফকিরের মতো লাগছে। হঠাৎ করে একটা মেয়ে বলল, পুরাই খ্যাত স্যার, এসব ছোট লোককে কারা জানি ভর্তি করায়। কলেজের মান সম্মান বলে কিছু থাকলো না। ঠিক বলেছ নীলা, এই বস। তার মানে মেয়েটার নাম নীলা? বাহ, নামটাও তো সুন্দর, কিন্তু ব্যবহার এরকম কেন? এরপর ক্লাস শেষ করে বাহির হওয়ার সময় মেয়েটা মানে নীলা খ্যাত ছোট লোক বলে অপমান করে গেল। কিছু বললাম না, যে কাজে এসেছি তা সফল করতে হবে, এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। এরপর ফ্ল্যাটে এসে খেয়ে একজনের সাথে কিছু কাজের কথা বললাম। কি কাজ তা পরে জানবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, মাইশা, জিসান কেমন আছে? তারা সবাই অনেক ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। তাড়াতাড়ি চলে আয় বাবা। কাজ শেষ হলে চলে আসবো, তোমরা চিন্তা করো না। এভাবে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা আর কলেজে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। পরদিন কলেজে ঢুকতেই কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি নীলা, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এইদিকে আয়। বলুন, কেন ডেকেছেন? কেন, তোকে কি ডাকাও যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তাই জিজ্ঞেস করলাম। কোনো কারণে ডাকি নাই। আচ্ছা, তোর নাম কি? আমার নাম জাহিদ। বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব বলতে বাধ্য নই। তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না। সবাই ভালো থাকবেন বলেই চলে আসলাম। এদিকে নীলা ও নীলার বান্ধবীরা। দেখছিস ছোট লোকটার কি ভাব, কিভাবে কিছু না বলেই চলে গেল। কি রে নীলা, তুই কি ভাবছিস? ভাবতেছি জাহিদকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। কি বলতেছিস এসব? এই ছোট লোকটাকে আমাদের দুলাভাই বানাবে মানে? আসলে ওকে আমার মনে ধরেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছি। কি রে, কি বলছিস? ওর মতন ছোট লোককে তুই ভালোবাসছিস? দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই। তাতে কি হয়েছে? আমার বাবার কি কম আছে নাকি? আব্বুর যা আছে সবই তো আমারই। ওকে, তুই যা ভালো মনে করছস, চল এখন ক্লাবে যাই। চল। এরপর নীলারা ক্লাসে আসলো। স্যারও এসে ক্লাস করাতে লাগলো। দেখলাম নীলা
কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাসায় আসলাম, একজনকে ফোন দিলাম, তোকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছিস? ওকে পাঠিয়ে দে, তাহলে আজকে রাতে একটু করতে পারবো। রাতে একটা মিশনে বের হলাম। মিশনটা শেষ করে আসতে আসতে রাত 1টা বেজে গেছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। ও আপনাদের তো বলাই হয়নি, আমার 2জন বন্ধু হয়েছে। নাম সিয়াম ও রনি। আসলে খ্যাত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা, দেখতেই পারে না, এমনকি অনেক স্যার ম্যাডামও। তবে এই 2জন আলাদা। ওদের মন অনেক ভালো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে ফেরা যাক। ওদের সাথে গল্প করছি এমন সময় আমি, আচ্ছা ওই মেয়েটা কে রে? আরে ও হচ্ছে নীলা, আমাদের সাথে পড়ে। এটা আমিও জানি, অন্য কিছু বল। ও হচ্ছে বড় লোকের একমাত্র মেয়ে। শুনেছি অনেক রাগী ও জিদি। তার চেয়ে বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব সিনিয়র জুনিয়রের, এমনকি অনেক শিক্ষকেরও ক্রাশ। অনেকেই প্রপোজ করেছে, কিন্তু বিনিময়ে 2টা করে থাপ্পড় উপহার হিসেবে পেয়েছি। ও কি ব্যাপার বন্ধু, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছো কেন? আবার প্রেমে পড়ে গেলে না তো? আরে তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। বুঝি, তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয়। ও তো কাউকে পাত্তাই দেয় না। কচু বুঝোস, চল এখন ক্লাসে। আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না, তাই তো? আসলেও আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, সেই প্রথম দেখায়। ভেবে রেখেছি আমার কাজটা শেষ করে ওকে বলবো। প্রপোজে রাজি হলে তো হলো, না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বুকে দিয়ে পাঠালে তারা মনে করবে না, অবশ্যই আমি শিওর। তাই বলি, প্রপোজে রাজি হলে ভালো, না হলে আরও ভালো, ডাইরেক্ট বিয়ে। কি মজা, তাই না? এ মা, আপনাদের তো বলে দিয়েছি, আপনারা আবার ওকে বলে দিয়েন না, ঠিক আছে? তাহলে গল্পে ফিরি। সবাই ক্লাস মিলে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কালকে ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টার মাইন্ডের ডান হাত নাকি আমাদের কলেজেই পড়ে। কাজটা তাহলে আরেকটু সহজ হলো। ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো। তবে এখন কিছুই বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টার মাইন্ডকে সেটা বাহির করতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কি ভাবছেন নীলা? হা হা, আমার পাঠক পাঠিকারা ঢস খাইছে। তুই কি এই কলেজে নতুন? ছেলেটার কাছে যেতেই এটা ওই মেয়েটাকে দিয়াই। জাহিদ, পারবো না, আপনারটা আপনি দিয়ে আসেন। তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে? তুই জানিস আমি কে? শালা, আমি কে সেটা জানার পর তুই এখানেই প্যান্ট ভিজিয়ে ফেলবি? আসছে বড় বড় কথা বলতে। ধর, এটা দিয়ে আসবি নাকি আরেকটা দিব? কিছু বললাম। চিঠিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে তাকে দিলাম। মেয়েটা চিঠিটা পড়েই, তোর সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দেওয়ার? বিশ্বাস করুন এটা আমি দেই নাই, একজন ভাইয়া বলছে আপনাকে দিতে। মিথ্যে বলার আর জায়গা পাস না। একে তো দোষ করছো, সাথে আরেকজনের দোষ দিতেছস। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে। এর মধ্যেই ওই ছেলেগুলো এখানে চলে এসেছে। কিরে সীমা, এখানে কি হয়েছে? দেখ না, ও আমাকে লাভ লেটার দেয়। কি? ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দে? আজকে ওকে আমরা শেষ করে দেব। এসেই, কি? আপনি তো আমাকে বললেন ওইটা এনাকে দিতে। কি বললি? তোকে তো আজ বললেই দিল মাইর। চাইলে আমি একাই সব কয়টাকে পিটিয়ে সোজা করে দিতে পারি, কিন্তু এইটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে। আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে। তাই কোনো প্রতিবাদ করলাম না। মারার পর ছেলেগুলো চলে গেল, আর মেয়েটা বলে গেল
আমি জানি তোর কোনো দোষ নেই, তারপরও কেন মারলাম জানোস? যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায়। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে। হঠাৎ করেই পড়ে গেলাম, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে ভর্তি। কিভাবে আসলাম, কে আনলো, কিছুই বুঝতেছি না। একটু পর দেখলাম বন্ধুরা আসলো। তাহলে এরাই আমাকে এখানে এনেছে। কে রে, কেমন লাগছে এখন? ভালো। আমাকে এখানে কে আনছে? আমরাই আনছি, সাথে আরও একজন ছিল। তুই মাথায় আঘাত পেয়েছিলি, সেন্সলেস হয়ে গেছিস। আরেকজন কে ছিল? তোর সাথে দেখা করতে আসলে দেখবি। সরি দোষ, আমরা তোকে সাহায্য করতে পারলাম না। আমরা জানি তুই কিছু করস না, শুধু শুধু তোকে মারছে। আরে ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ছেলেগুলো কে একটু বলবি? আসল ছেলেটার নাম রকি, এখানকার একজন বড় নেতা ছেলে, তাই কেউ কিছু বলতে পারে না। অনেকেই বিনা দোষে মারছে। ও, আর ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি, কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রাকিব ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করেছে। ও তাই নাকি? ওদের সব কয়টাকে তো আমি দেখেই নিব। কি দেখে নিবি? ওদের সাথে লাগতে যাবি না, ওরা অনেক ভয়ঙ্কর। হা হা, তোরা জানিস না ওরা আমার কাছে চুনোপুটি মাত্র। কি বলছো এসব? পরেই দেখতে পাবি। এখন এসব বাদ দে। ওরা আরও কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো। ওরা আরও কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো। আপনারা ঠিকই ধরেছেন, সে হলো নীলা। এইবার আর আপনাদের ডস খাওয়াইলাম না। আমি তাকে দেখে কিছুটা অবাক। সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি। ও থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব? আরে কি করছেন? আমি তো ওসব অনেক আগেই ভুলে গেছি, ক্ষমা চাইতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন যাইতে চাইছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনে সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই। তাই আজকে যাচ্ছি। কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে সিয়াম রনি যা বলছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থা করে ওরা, এর ফল ওদের ভোগ করতেই হবে। আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কিরে, কি খবর তোদের? আমাদের তো ভালোই। তুই পুরোপুরি সুস্থ তো? আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছি এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? ভালো। তোমার? আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এখানে বসার কি আছে? আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন। কেন, আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এখন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরও অনেকের সাথে এরকম করেছে ওকে। আরে এত করে বলছে যখন কর, কোনো প্রবলেম নাই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাসও শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা। কিরে, তুই এখনো এই কলেজে? দেখতেই তো পাচ্ছেন। আমি তো ভাবছিলাম ওই ধোলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবারই পড়ালেখার অধিকার আছে, সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাবা, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক, মুখে মুখে কথা বলছো। আপনার কথা শেষ তো? এখন আমি বাই বলেই চলে আসলাম, আর পিছনে ফিরে তাকালাম না।
বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলায় আমার গোপন কাজে গেলাম। কাজ শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। পরদিন কলেজ গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতেই অবাক, এটা তো সীমা। আল্লাহই জানে আজকে আবার কি করে। অপমান তো করবো, এটা শিওর। এসব ভাবতেছি ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকিয়ে দেখি সীমা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গিলে ফেলবে। ওই ছোট লোক তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কাটা লেগে গেছে। তোর সরি ধুয়ে তুই পানি খা। দেখুন আমি সরি বলছি, আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল, কি রে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। কি রে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল, আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। আরে আসার সময় ধাক্কা লেগে গেছে। সরি বললাম, তারপরও শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলেই বলবো। মানে? এত মানে বুঝে কাজ নেই, চলো ক্লাসে যাব। এমনিতেই লেট হয়ে গেছে। ওকে। তারপর ক্লাসে গেলাম। দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, তোর আজকে এত দেরি কেন? আরে ধুর আর বলিস না, এমনিতেই আজ দেরি হয়ে গেছিল। সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা। অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খাইলাম। তারপরই গালের উপর দিয়ে ঝড় বয়ে গেল। বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে এসব, স্যার আসছে, ক্লাস কর। ক্লাস করে বাইরে আসতেই নীলার ডাক। জাহিদ, বল, কি বলবি? এখন কি বাসায় চলে যাবি? কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে। চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বান্ধবীদের সাথে যা। আরে চল না প্লিজ, তোর সাথে যেতে মন চাইতেছে, চল না। আচ্ছা চল। আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই না। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আবার প্রিয় মানুষটির সাথে বলে কথা, এই সুযোগটা তো আর মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাহিরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সায় যাব। একটা রিক্সাতে দুজন? প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি তো, তাই। ওই বেশি কথা না বলে রিক্সা ডাক। তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সায় উঠলাম। আমার কেমন জানি অস্বস্তি লাগছে। আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়, তাই একটু চেপে বসছি। এই ওইদিকে চেপে বসত কেন? পড়ে যাবি তো। না আমি ঠিক আছি, কিছু হবে না। কোচো ঠিক আছো, এদিকে আয়। বলেই হাত ধরে এক টানে ওর কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগাতে গায়ের মধ্যে দিয়ে যেন 1000 ভোল্টের কারেন্ট বইতে লাগলো। আবার কেমন জানি ভালো লাগা কাজ করলো। হয়তোবা কাছের মানুষটির ছোঁয়া লাগার কারণেই। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো, কোনো কথা বলস না কেন? কি বলবো? কোনো কথা নাই বুঝি? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কি বলবো? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে দেখছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী। পরে তোর সাথে মিশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সেই প্রথম দিনই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোকেই আমার জীবনসঙ্গী বানাবো। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেদেরই ক্ষতি হয়। ভালো। তা হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে
আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখনও তাকে সেইটা বলি নাই। সময় হলে বলবো। এইটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? ও সময় হলেই জানতে পারবি। আর কোনো কথা হলো না। আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করালাম। পাশাপাশি আরও কিছু জায়গায় গেলাম, ফুচকা খেলাম, রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে। নীলার মনটা খারাপ ছিল কিছুটা। অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। যাওয়ার পর বন্ধুদের কাছে যাইতেছি, এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? কেন, কিছু বলবেন নাকি? না, তোর নীলার সাথে এত কথা কিসের? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না। আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। হাহা, তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না। সো বাই। ওই দাঁড়া। আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কিনা বল। বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কি বললি তুই? এমন সময় সেখানে নীলার আগমন। কিরে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে এইসব ছেঁচড়ার সাথে কি করস? তা ভাই, আপনারা কি সত্যিই ছেঁচড়া? ওরা সবাই চুপ করে রইল। এমন সময় ওই জাহিদ, চল ক্লাসে যাই। চলো। আসি ভাইয়ারা, ভালো থাকবেন বলেই ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেলাম। তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম। এভাবেই কেটে গেল এক সপ্তাহ। কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিকশায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজে এসেছি সেইটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টার মাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরেই তাদের মুখোশ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি। এমন সময় নীলার ফোন। কিরে, কি করস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম। তুই কি করস? আমি শুয়ে আছি। তা খাওয়া দাওয়া করেছিস? তুই? আমিও করেছি। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুমে রাত কাবার। সকালে কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাইরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোক ফোন দিয়েছিল, তাড়াহুড়ো করে বেরোতে যাব। এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। আপনি যেই হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। ধাক্কা দেওয়ার জন্য সরি। আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। ঠাস ঠাস। ওই সেমরি, তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপরে এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলেই চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই থাপ্পড় মেরে দিছি। আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নিবে। আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। বাহিরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, যদিও একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করস? এই তো তোর সাথে কথা বলি। তুই? আমিও তোর সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া করছত? মাত্র করলাম। তুই করছত? আমি আরো আগেই করছি। আচ্ছা,
আজকে কলেজে একটা মেয়ে দেখলাম তোকে থাপ্পড় মারলো, কেন মারছে? এই রে, এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল তাই। আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই, ধাক্কাটা তো আমিই দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন আরও কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয়নি, ধাক্কাটা তো আমিই দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন কলেজে গেলাম, গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিতেছে। আমিও গেলাম। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ভালোই। তোর? ভালো। এরপর ওদের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা? ও জাহিদ, তুমি দাঁড়াও, আমি আসতেছি। নীলা ওর বান্ধবীদের বলল তোরা থাক, আমি যাই। এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজ মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটা কে? ও হচ্ছে রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও তাই তো বললি, এত দেমাগ কিসের? কি করেছে ও? আরে না, তেমন কিছু না। এই তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? পড়লে প্রবলেম কোথায়? কি বললি কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো। এ মা, এ তো পুরাই রেগে ফায়ার হয়ে আছেন। ওইটা তো বলা ভুল করলাম। আরে ছাড় ছাড়, কি করছিস? সবাই দেখছে তো। নীলা এবার একটু শান্ত হলো। তুই যে বললি তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করলাম। এমনি এইসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যিই ভাবছিলাম। হয়েছে, চল এখন ক্লাসে যাই। চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাহিরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে এলো। ওই ছোট লোক, তুই কালকে আমাকে মারছিলি, মনে আছে? কিন্তু ওইটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু উনি আমাকে দেরি করে দিচ্ছিলেন তাই রাগ উঠে গেছিল, তাই থাপ্পড় মারছি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেই নাই। আমি তো ওসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, নইলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব। তারপরও দিব না। তুই আমার মুখের ওপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে? তোর বাপও পারবে। ঠাস ঠাস, আমাকে যা বলার বলছত। আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না, যা এখান থেকে। তোকে আমি ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আসি আটকে। বিপদ এতদিন ছিল সীমা, এখন আসছে রিয়া। কি যে করি ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছিস? কিছু না, চলো। এর মাঝে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাব তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপর আমার সাথে গেল। রুমে প্রবেশ করতে দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কি করব বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করেছো কেন? আবার তাকে থাপ্পড় মেরেছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করছে, থাপ্পড় মারছে, তাই আমিও মারছি। আব্বু সব মিথ্যে বলে আমার কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই তোমাকে আমি টিসি দিচ্ছি। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দিবেন, তাও আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই, তোর সাহস কি করে হয় এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করছো, আবার এখন আমার সাথে উঁচা গলায় কথা বলতাছস। দেখুন স্যার, আমি বলতেছি না আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর বাবা মা শিক্ষা দেয় নাই, নাকি তোর বাবা মা
নির্লজ্জের মতো এসব শিক্ষা দিছে? তোর বাবা মা মনে হয় তোর মতো চোদ। আর কিছু বলার আগে আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দেই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলা মাথায় রক্ত উঠে গেছে, কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তোর সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আর একটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছত, কিন্তু মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? তোর মেয়ে কি না কি বলছে তা দেখে কাউকে টিসি দিবি? মামার বাড়ির আবদার নাকি? রাগের মাথায় তুই করে সব বলে ফেললাম। আর তোকে বলছিলাম আমি ইচ্ছা করে ধাক্কা দেই নাই। তারপরও বিষয়টা এতদূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যদের মানুষ মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন তো, আপনারা যদি ওদের জায়গায় থাকতেন। বলেই বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে, দেখেই বুঝছি। তারপর আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে, দেখেই বুঝছি। তারপর আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? ওইভাবে তাকিয়ে আছো কেন? চুপ করে তাকিয়ে আছে। তুমি কি সত্যি সেই জাহিদ যাকে অনেক অপমান করার পরও কিছু বলে নাই? কেন, সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তো উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দেই না। ও, তোর বাবা মাকে? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলেই জানতে পারবি। এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবতেছে, এই জাহিদকে কি তার পরিচয়? যখনই ওকে ওর বাবা মা পরিবার বা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ও রিয়া এখনও ঘোরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে, কে এই ছেলে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে, এই ছেলেটা কে? আব্বুর সাথে এইভাবে কথা বলল। আর ও তো ঠিকই বলেছে, আমি তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করছি, ওর বাবা মা নিয়ে কথা বলছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব করা আমার একদম ঠিক হয় নাই। কালকেই ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল দিনটা। পরদিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পারবো না। বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো। কেন আবার? তোমার আব্রুর কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো। কোনো খারাপ ব্যবহার করব না। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি। কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মেরেছো, তাই আমার রাগ উঠে গেছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথেও বন্ধুত্ব করেছিলে। নীলার সাথে বন্ধুত্ব করার অন্য একটা কারণ আছে। কি কারণ? সেইটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করব না, প্লিজ। ওকে, তবে বন্ধুর থেকে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে থাকায় কিছু বলতে পারতেছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাব এমন সময়, ওই তোরা যা, আমি আর ও পরে আসতেছি। ওরা সবাই চলে গেল। তারপর, ওই তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন?
কি করব, ও অনেক করে বলছে। ও বললেই করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? আর অনেক সমস্যা। কি বাদ দে, বন্ধুত্বই তো করছি, প্রেম আর করি নাই। বললি হারামি? ওই স্যার স্যার, এইভাবে কেউ কারো কলার ধরে নাকি? আমি ধরি? আরে তুই রেগে যাচ্ছিস কেন? তুই কিছু বুঝিস না? কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজ শেষে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম। আর 2-3 দিন পরই এই শহর ছেড়ে চলে যাব। তারপর বাসায় আসলাম। রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। আজকেই আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি, বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকেই এর ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি, সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হায় রে মানুষ, তারা যখনই মেয়েটার ওড়না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কীভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কীভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরেও তুই আমার সামনে আসছিস? আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেইটা একটু পরেই দেখা যাবে কে কাকে শেষ করে। কি বললি? কলার ছাড়। ছাড়বো না, কি করবি কর তুই। কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না, তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে পড়ল। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাকও হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নাই। রকি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে তোরা করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা উপর দিকে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন, ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকেই আছে। ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দিবে। সারা জীবনও জেল থেকে ছাড়া পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না, একটু সবাই এখানেই আসবে। তা আচ্ছা, এখন বল তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? হা হা, মনে পড়ছে না? কিসের একটু পরে বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে রয়েছে। এর মধ্যেই সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সকালে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা কেউ ভয়ে কিছু বলতে পারতেছে না। কিরে, অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস। তুই জানিস না আমি কে? কুল মিস্টার রকি, কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আছে আমার কাছে। আর আপনাকে গুলি করেছি কেন? যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগেই ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কি রে, অবাক হচ্ছিস আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে? সব কয়টা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না।
আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কিরে বলবি তোদের বসকে? না, বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেরে ফেললেও বলবো না। ওকে তাহলে আমি বলি, তাদের লিডার এখানকার কমিশনার, ওর কথাতেই তোরা ড্রাগ সাপ্লাই দিস, এম আই রাইট? রকি তো পুরাই অবাক আর ভাবতেছে কে ও, কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ি সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো, তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ির সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসেই বলল, এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার গুলিও করছিস? তোর কি জানের মায়া নেই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলার ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে গিয়ে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশরা সহ সবাই অবাক, একটা ছেলে কিভাবে সাহস পায় এত বড় নেতার কলার ধরার। তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দিব না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুচকি হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টা হেলিকপ্টার ও নিচে দিয়ে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কে আসলো। আসলে এগুলি সবই আমার দলের। গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সেই হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। যদিও এটা আমার দলের যে কাউকে পাঠালেই শেষ করতে পারত, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেইটা পরে জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানা ধ্বংস করছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতেই অস্ত্র। আমি এবার রকি আর কমিশনারের সামনে গেলাম। গিয়ে রকিকে বললাম, কিরে তোর বসকে তো ধরে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন, ওই তুই আমাকে এনারে ধরে আনছস কেন? ওই তোরা একে গ্রেপ্তার করছস না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটাও যাবে তো ওদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তখনই রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শরীফ সাহেব, আপনি আপনার ফোনটাকে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। হা, কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিছু করেননি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি কেড়ে নিলাম। ওনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কয়দিনে তোর যত অবৈধ আস্থানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কয়দিনে বন্ধ করেছি। আজকে তোদের শেষ করে দিব আমি। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, টাইগার। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরও ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস? আর তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলেই সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছুই করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করেও ফেলছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকের এই ঘটনা যেন বাইরের কেউ না জানে, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। পরদিন কলেজে গেলাম। এটাই শেষ যাওয়া। গিয়ে হারামিদের কাছে গেলাম।
আজকে কলেজের সবাই কেমন করে তাকাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেটআপ পুরো হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিতেছে। কি রে, কি করো তোমরা? ভাই আপনি এখানে? ওই কে রে? ওই কে রে? কার ভাই? আপনি আমাদের ভাই, কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নেই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে। যে যে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যিই চলে যাবি? না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেক দিন আম্মু আব্বুদের থেকে দূরে আছি। ও আচ্ছা, তোমাকে আমার কিছু বলার আছে। বল। এইখানে না, ওদিকটায় চলো। তারপর আমরা ওই দিকে গেলাম। আসলে কিভাবে যে বলি। কি বলবি, বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলেই তোকে পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি বলেই সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তোকে ভালোবাসি, তাহলে কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দেবো, তাই। ওর মুখ থেকে যেটা শোনা সেটা আমি শুনে ফেলছি, তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো আর বাসর ঘরে সারপ্রাইজটা দেব। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাঁদছিল তখন ইচ্ছে করছিল গিয়ে জড়িয়ে ধরে বলি, আমিও তোমায় ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে। গিয়ে দরজায় নক করলাম। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক দিন পর দেখা হয়েছে। এরপর, আরে কাঁদছো কেন? আমি চলে আসছি না? বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গেছিস। কি যে বলো না, আমি একদম ঠিক আছি। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম। পিছন থেকে ওর চোখ দুটো ধরলাম। এই কে? বলো তো কে? ভাইয়া তুই? বলেই পিছন ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হয়েছে, এখন আমি চলে এসেছি। ধর ওগুলো, ধর এগুলো। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছোস? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছি। আব্বু বলল তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলাই হয়নি বিয়ের কথা। নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। এর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলি নাই। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যেই আমি আবার ঢাকা গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছোস? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি, তুই কেমন, কোথায়? আমি তো ঢাকাতেই আছি। কালকে? আমরা সবাই ভালো আছি, তুই এখন কোথায়? তাহলে আজকে আমাদের সাথে মিট কর। নীলা সবাইকে যেতে বলেছে। ওকে ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাকই হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলা, সবাইকে কেন আসতে বলছো? কেন, আমি দেখতে অসুন্দর? এই ধর। কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কি? তুই না জাহিদকে ভালোবাসিস? ও তো আমাকে ভালোবাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগেই চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কথাটা বলল সে। আমি শুধু একটু মুচকি হাসলাম। তারপর সে চলে গেল। তার নাকি কাজ আছে। জাহিদ মেয়েটি সত্যি তোকে অনেক ভালোবাসে। তোর ওপর জিদ করেই ও বিয়েটা করছে। আমিও তোকে ভালোবাসি। তাহলে এসব কি? কার্ডটা খুলেই দেখো। ও তাহলে এই ব্যাপার? নীলা জানে না। জিদের বসে কার্ডটাও খুলে দেখে নিও। এখন টিট দিতে হবে মামা। ওকে চলো। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবে বিয়ের তারিখ ঘনিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসায় গেলাম।
নীলার সাথে দেখা করলাম। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্চি এসে নীলা নাকি আমাকে ছাদে ডাকছে। কিরে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস, তুই কি আমায় সত্যিই ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে, তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি অনেক নিজেকে শেষ করে ফেলবো। তুই কি সত্যি আনাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না, এই তোর ভালোবাসার কসম। আর আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে, বাই। এরপর দেখলাম নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে, ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে সব বলে দেই, কিন্তু এখন করব আর মাত্র একদিন, কালকেই সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসায় আসলাম। আমার গায়ে হলুদ হলো। পরদিন বিয়ের দিন রেডি হয়ে বিয়ে সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছি যাতে নীলা বুঝতেই না পারে। ছাদে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। ভাই বিড়ালটা ভালোভাবে মারিস। দেখিস আবার, তোকে দেখার পরেও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়ালই ওকে মেরে বসে আছে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতে ভয় করছিল, জানি না আমাকে দেখার পর ও কি রকম রিয়্যাক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। থাক, ওর সামনে যেতেই ওর একটা ছুরি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি, শুধুমাত্র বাবার কথায় আর ওর উপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না সোনা? বলেই ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমিই তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজে পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা বলতে না? মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্যই আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যিই ভালোবাসো কিনা। ও, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান, একটু আদর করো না। একদম না ফাজিল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে কি? একদম না ফাজিল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তা তো হবে না সোনা। বলে ওকে কোলে তুলে নিলাম, তারপর খাটে শুইয়ে দিলাম। তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ওই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। তারপর আর জানি না, কারণ আমি এখনও বিয়েই করি নাই। আপনারা জানতে চাইলে বিয়ে করে নেন।